হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্সের ইন্ট্রোডাকশন আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি। তো সেখানে ফোর্সের ডেফিনেশন এবং ফোর্স অ্যাপ্লিকেশনগুলো আমরা করলাম। আজকের ক্লাসে আমরা সেই ফোর্সগুলোর যে বিভিন্ন কন্ডিশন কি হতে পারে সেগুলো আমরা অ্যানালিসিস করব এবং নিট যেইতে যে টাইপের কোশ্চেন আসে সেই ধরনের কিছু নিউমেরিক্যাল করব। তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, সেটার ডেফিনেশনে আমরা দেখেছি যে দুটো চার্জ যদি থাকে তাদের মধ্যে যদি একটা সেপারেশন থাকে তাহলে সেই ফোর্সের ভ্যালু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার এটা হয়। আর হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। তাহলে দেখো, এইরকম একটা চার্জ হচ্ছে কিউ1, এইরকম একটা চার্জ কিউ2, তাদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, এখানে ফোর্স অ্যাপ্লাই হবে, এখানে ফোর্স অ্যাপ্লাই হবে। অলরেডি আমরা দেখেছি ফোর্সের ভ্যালু হচ্ছে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশন হচ্ছে আর ক্যাপ লিখতে পারি যদি এটা ভেক্টর ফর্মে লিখি, অথবা আমরা লিখতে পারি কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার না লিখে যদি আমরা কিউব লিখি তাহলে এটা আর ভেক্টর লিখবো, তাই তো? তাহলে দেখো যে দুটো চার্জের মধ্যে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ফোর্সের ডাইরেকশনটা যদি আমরা লাইট চার্জ নিই তাহলে হচ্ছে গিয়ে ডাইরেকশন হচ্ছে এদেরকে রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই হবে। আর যদি আমাদের অপোজিট চার্জ নিই তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই হবে। এবার দেখো যে যদি এরকম একটা কেস থাকে দুটো চার্জ না থেকে অনেকগুলো চার্জ থাকে, একটা সিস্টেমে যদি একটা চার্জের উপরে অনেকগুলো চার্জ সারাউন্ডিং এ থাকে তাহলে সেই চার্জের উপরে নেট ফোর্স কি হবে? একটা ফিক্সড চার্জ আছে, তার চারিদিকে অনেকগুলো চার্জ আছে, তাহলে ফিক্সড চার্জের উপরে নেট ফোর্স কি হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখো যে ইন্ডিভিজুয়াল চার্জগুলোর সাথে তাদের একটা ডিস্টেন্স আছে, তাহলে তাদের মধ্যে অনেকগুলো ফোর্স F1 F2 F3 কাজ করবে। তাহলে সেইটার উপরে নেট ফোর্স আমরা যেই প্রিন্সিপাল দিয়ে ডিটারমাইন করব সেটাকে বলে সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, দেখো সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা দেখো, এইখানে একটা চার্জ আছে কিউ নট, আমরা একটা কিউ নট চার্জ কনসিডার করব, ঠিক আছে? এইবার এর উপরে ধরো একটা কিউ1 চার্জ ফোর্স দেবে, আরেকটা চার্জ ধরো সারাউন্ডিং এ কিউ2 আছে, আরেকটা চার্জ কিউ3 আছে, আরেকটা চার্জ কিউ4 এরকম আছে, এবং কিউএন অব্দি চার্জ আছে, ঠিক আছে? তাহলে এইটা যদি চার্জ হয় এদের মধ্যে ডিস্টেন্স থাকবে আর1 ধরলাম, এদের মধ্যে আর2, এদের মধ্যে আর3, এইটা আর4, এরকম করে আমাদের এদের মধ্যে আর এন এটা হবে। এবার দুটো চার্জ যেহেতু আছে তাহলে এদের মধ্যে একটা ফোর্স F1 কাজ করবে, এদের মধ্যে একটা ফোর্স F2 কাজ করবে, F3 কাজ করবে, এই চার্জ আর এই কিউ4 এর মধ্যে F4 কাজ করবে। তার মানে কি দুটো চার্জ এবং তাদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকলে তাদের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এইখানে এই কিউ নটের উপরে কিউ1 ও ফোর্স দেবে, কিউ2 দেবে, কিউ3 দেবে, এগুলো সবাই দেবে। তাহলে কিউ নটের উপরে নেট ফোর্সের ভ্যালু কত হবে? তাহলে সেটা দেখো, আমরা এফ নেট যদি লিখি, এফ নেটের ভেক্টর ফর্মে ভ্যালু হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, এরকম করে আমরা Fn ভেক্টর অব্দি লিখবো। ওকে, অর্থাৎ যে এই কিউ নটের উপরে নেট ফোর্স এর ভ্যালু ভেক্টর ফর্মে ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোর সামেশনের সাথে ইকুয়াল, ঠিক আছে? এই স্টেটমেন্টটাকেই বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে দিস ইজ কল্ড সুপারপজিশন প্রিন্সিপাল। এখানে মনে রাখবে যে এফ নেটের ভ্যালু কিন্তু ভেক্টর সামেশন অফ অল দ্য ফোর্সেস। এই প্রসঙ্গে আরেকটা জিনিস তোমরা খুব ইম্পর্টেন্ট জেনে রাখবে, যেটা কিন্তু শুধু ফোর্সের জন্য তা নয়, আমাদের যে কোনো ভেক্টর ফর্মের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবে যে ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ও ভেক্টর কোয়ান্টিটি, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের নেট ভ্যালু
E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর প্লাস E3 ভেক্টর, এইভাবে চলবে। তাহলে আমরা বলবো যে এই নেট ভেক্টরের ভ্যালু হচ্ছে সামেশন অফ অল ভেক্টরস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখলে যে যদি দুটো চার্জ থাকে তাদের মধ্যে ফোর্সের ভ্যালু ডাইরেক্টলি আমরা ফোর্সের ডেফিনেশন যেটা F ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আর যদি একটা চার্জের উপরে অনেকগুলো চার্জের ভেক্টর ফর্মে এফেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা সুপারপজিশন দিই। এবার দেখো ইকুইলিব্রিয়াম অফ চার্জেস বা ইকুইলিব্রিয়াম of three charges। দেখো, তিনটে যদি চার্জ থাকে তারা ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কি কি কন্ডিশন হতে হবে? নাম্বার 1, three charges should be collinear। ঠিক আছে, তিনটে চার্জ ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এই যে Q1 Q2 and Q3 এরা কিন্তু স্ট্রেট লাইনে থাকতে হবে। স্ট্রেট লাইনে না থাকলে এরা কিন্তু কখনোই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে পারবে না, অর্থাৎ তিনটে চার্জ মিলে সিস্টেমে রেস্টে থাকতে পারবে না, কোলিনিয়ার হতে হবে। নাম্বার 2, দেখো তাদের সাইন কিন্তু সেম থাকলে হবে না, অর্থাৎ তিনটেই পজিটিভ তিনটেই নেগেটিভ হলে হবে না। তিনটেই পজিটিভ বা তিনটেই নেগেটিভ হলে রিপালসিভ ফোর্স কাজ করবে, তাহলে ইকুইলিব্রিয়ামে থাকা পসিবল না। তাহলে সাইন অফ three charges should not be equal। ঠিক আছে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এই তিনটে চার্জের ম্যাগনিটিউড কিন্তু সেম হলে হবে না, তিনটেই সেম ম্যাগনিটিউড, তিনটেই আইডেন্টিক্যাল, তাহলে তারা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। তাহলে ম্যাগনিটিউড of three charges should not be equal। ওকে, নাম্বার 4, তিনটে চার্জ এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু যে ইকুইলিব্রিয়ামটা হবে সেটা কিন্তু স্টেবল ইকুইলিব্রিয়াম হবে না, আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে আমাদের ইকুইলিব্রিয়াম নরমালি তিন ধরনের হয়, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম এবং ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে এই যে ইকুইলিব্রিয়ামটা হবে সেটা কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দ্য নেচার অফ দ্য ইকুইলিব্রিয়াম should be unstable। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরে পেতে যাবে। নিয়েছো? তো দেখো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে আমাদের চার্জগুলো কোলিনিয়ার হতে হবে, তারপরে আমাদের যে চার্জগুলো আছে সেখানে ম্যাগনিটিউড সেম থাকলে হবে না, এই কন্ডিশনগুলো থাকতে হবে। তাহলে দেখো নিট যেইতে খুব ফ্রিকুয়েন্টলি যেই টাইপটা আসে এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে, সেটা আমি এখন লিখছি। তোমরা কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে এখানে একটা চার্জ হচ্ছে কিউ আর একটা চার্জ হচ্ছে 2q, দুটো চার্জ আছে, মাঝখানে ডিস্টেন্স ধরো d। তাহলে অবভিয়াসলি এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ হওয়ার জন্য এরা ইকুইলিব্রিয়ামে নেই। এইবার
থার্ড একটা চার্জ এখানে কিউ ড্যাশ ক্ল্যাম্পিং করা হলো, তাহলে কোশ্চেন হচ্ছে যে থার্ড যে চার্জ, এটা যদি প্লাস হয় অবভিয়াসলি থার্ড চার্জটা মাইনাস হতে হবে, তাহলে থার্ড চার্জের ভ্যালু কত, ম্যাগনিটিউড কত এবং পজিশন কি, যাতে করে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। আরেকবার বলছি, দুটো চার্জ আছে কিউ অ্যান্ড টু কিউ, তাহলে থার্ড একটা চার্জকে ক্ল্যাম্পিং করা হলো, তাহলে থার্ড চার্জের ম্যাগনিটিউড এবং পজিশন কি হবে যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা এখানে আমরা বলতে পারি কিউ ড্যাশ কত, আর এখান থেকে এই পজিশনটাকে আমরা এক্স যদি কনসিডার করি তাহলে দ্য ভ্যালু অফ এক্স। তো তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে তোমরা বা পজ করে তোমরা একটু নিজেরা সলভ করো। করেছো? এবার আমার সাথে মেলাও। দেখো দেখো প্রথম হচ্ছে কিউ অ্যান্ড টু কিউ, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটাকে যদি আমরা এফ লিখি, এফ হচ্ছে কে কিউ টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। এক নম্বর ইকুয়েশন দিলাম, এইটাকে আমরা এ নাম দিলাম, এইটাকে বি নাম দিলাম। ফর এ আমাদের কিউ অ্যান্ড কিউ ড্যাস্টের মধ্যে ফোর্স যেটা, সেটার ভ্যালু হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কে কিউ কিউ ড্যাশ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ফোর্স। তাহলে ফর ইকুইলিব্রিয়াম অফ এ আমাদের এই ফোর্সটা এবং এই ফোর্সটা ইকুয়াল, তবে ইকুইলিব্রিয়াম। এই দুটোর মধ্যে ফোর্স আর এইটার মধ্যে ফোর্স ইকুয়াল হলে ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমরা লিখতে পারি কে কিউ কিউ ড্যাশ বাই এক্স স্কোয়ার শুড বি ইকুয়ালস টু কে কিউ টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কে কিউ কেটে গেল, তাহলে এখান থেকে কিউ ড্যাশ ইজ ইকুয়ালস টু টু কিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ইকুয়েশন 2 লিখলাম। আচ্ছা, ফর বি আমাদের ফোর্সের ভ্যালু হচ্ছে কে টু কিউ কিউ ড্যাশ ডিভাইডেড বাই ডিস্টেন্স, দেখো এইটার মধ্যে এক্স হলে এটা ডি মাইনাস এক্স, তাহলে ডি মাইনাস এক্স তার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, ফর ইকুইলিব্রিয়াম অফ বি এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হবে, তাহলে দেখো কে টু কিউ কিউ ড্যাশ ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে কিউ ইন্টু টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে দেখো কে টু কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি মাইনাস এক্স তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটাকে আমরা ইকুয়েশন 3 লিখছি। ওকে, তাহলে দেখো 3 এর ইকুয়েশনেও কিউ ড্যাশ আর 2 এর ইকুয়েশনেও কিউ ড্যাশ, তাহলে দুটোই কিউ ড্যাশ হলে এই দুটো ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারবো যে কিউ ড্যাশের ভ্যালু হচ্ছে টু কিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর এইখানে কিউ ড্যাশ হচ্ছে কিউ ইন্টু ডি মাইনাস এক্স এর স্কোয়ার বাই ডি স্কোয়ার। দেখো ডি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, কিউ ক্যান্সেল আউট, তাহলে টু এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু ডিএক্স। তাহলে এইটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, দেখো এক্স স্কোয়ার এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এইবার দেখো শ্রীধরাচার্য আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4d স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু সি বাই 2 ইন্টু এ। তাহলে সলভ করলে আমরা মাইনাস 2d প্লাস মাইনাস, দেখো এটা মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 8 মানে 2 রুট 2 ডি ডিভাইডেড বাই 2 হচ্ছে, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, একটা মাইনাস ডি প্লাস রুট 2d আর একটা হচ্ছে মাইনাস ডি মাইনাস রুট 2d, তাহলে এইটাকে মাইনাস কমন নিলে ডি প্লাস এটা হচ্ছে 1 প্লাস রুট 2d কিন্তু মাইনাস আছে, এটার ক্ষেত্রে হচ্ছে ডি কমন নিলে রুট 2 মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে মাইনাস ভ্যালুটা আসবে না, তাহলে আনসার হচ্ছে এটা। তাহলে এখানে যে পজিশনটাতে আমার এই চার্জটা রাখতে হবে √2 - 1 ইন্টু ডি। ওকে, তাহলে √2 - 1 ইন্টু ডি হচ্ছে আমাদের আনসার। তাহলে এবার কিউ ড্যাশের ভ্যালু বের করতে হবে। আমরা ইকুয়েশন 2 তে যদি ভ্যালু পুট করি তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়ালস টু 2q ইন্টু এক্স স্কোয়ার 2q ইন্টু √2 - 1 ইন্টু ডি তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু এটা কিউ, এটা স্কোয়ার করলে হচ্ছে 2 + 1 3 মাইনাস 2√2, তাই তো, এটা ইন্টু কিউ। তাহলে সলভ করলে যেটা হবে সেটা, তাহলে 6 - 4√2 ইন্টু কিউ, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে আমাদের যে চার্জ একটা আনতে হবে, এক্সটার্নাল চার্জ, সেই চার্জের ভ্যালু এবং পজিশন। তো তোমাদের যে কোনো একটা আসবে, আইদার ভ্যালু অর পজিশন। তাহলে যেভাবেই আসুক তোমরা এই কনসেপ্ট দিয়ে করো। আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে তিনটে চার্জ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে গেলে তার কন্ডিশনগুলো কি কি হবে দেখেছো, তার উপর বেস করে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিট জেইতে খুব আসে, হ্যাঁ খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেই ধরনের একটা নিউমেরিক্যাল দেখলে আশা করি ভ্যালু চেঞ্জ করে যদি অন্য কোনো দেয়া থাকে এই ধরনের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। ওকে, এবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, সেটা এখান থেকে কি হবে। একটা চার্জ আছে, সেই চার্জ হচ্ছে আমাদের ধরো চার্জের ভ্যালু হচ্ছে 10⁻⁻7 কুলম। দুটো চার্জ আছে, তাদের ম্যাগনিটিউড হচ্ছে 10⁻⁻7 কুলম। দুটো চার্জ আছে, তাদের ম্যাগনিটিউড হচ্ছে ধরো সেম, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 10 সেন্টিমিটার, সেপারেশন 10 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন হচ্ছে যেই সারফেসে আছে তার মিনিমাম কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে যাতে আমাদের এই দুটো চার্জ সিস্টেমে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, রেস্টে থাকে। দুটো চার্জ আছে, দুটোই পজিটিভ চার্জ, তাহলে তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করার কথা, কিন্তু তাদের রেস্টে থাকতে গেলে আমাদের এই সারফেসের মিনিমাম কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে। ওকে, চার্জের ম্যাগনিটিউড হচ্ছে 10⁻⁻7 কুলম। তো তোমরা পজ করে নিজেরা ট্রাই করো একটু, তারপরে আমরা সলভ করেছো। এবার দেখো দেখো এখানে এই যে দুটো চার্জ, তাহলে এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে আমরা জানি যে কোনো একটা অবজেক্টের উপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেইটা তা সত্ত্বেও রেস্টে থাকতে পারে একমাত্র কারণ তার সারফেসে যদি ফ্রিকশন থাকে। তাহলে এই দিকে ফোর্স অ্যাপ্লাই হলে এর টেন্ডেন্সি থাকবে এই দিকে মুভ করার, আর সারফেসে ফ্রিকশন হচ্ছে রিলেটিভ মোশনের অপোজিট ডাইরেকশনে কাজ করে, অপোজিং ফোর্স। ফ্রিকশন হচ্ছে একটা অপোজিং ফোর্স এবং এর ডাইরেকশনটা হচ্ছে রিলেটিভ মোশনের অপোজিট। তাহলে এইদিকে ফোর্স হলে রিলেটিভ মোশনটা এইদিকে হবে, তাহলে এইদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। তাহলে এই অবজেক্টটা তখনই রেস্টে থাকবে when ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল হবে, ঠিক আছে। বা এইটা যদি গ্রেটার ইকুয়াল হয়, ফ্রিকশনাল ফোর্সটা গ্রেটার ইকুয়াল যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে এই ভ্যালুটা বেশি। কিন্তু আমাদের যদি ইকুইলিব্রিয়ামে হতে হয় তাহলে আমরা কি বলবো, এফ ই ইজ ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা সেম হবে। এটাকে আমরা স্মল এফ লিখছি, ফ্রিকশনাল ফোর্স সেম হতে হবে। তাহলে এটা আমরা করি। অলরেডি তোমরা নিশ্চয়ই জানো যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মিউ ইন্টু এন।
আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে চার্জের একটা মাস আছে, মাস অফ দ্য চার্জ ইজ 5 গ্রাম। এবার তোমরা একটু ট্রাই করো, আমার কোশ্চেনটা দেওয়ার সময় মাসটা দেওয়া হয়নি, মাস অফ দ্য চার্জ হচ্ছে 5 গ্রাম। পজ করে তোমরা একবার ট্রাই করেছো। এবার দেখো এখানে এফ এর ভ্যালু মিউ ইন্টু এন, এন মানে হচ্ছে এমজি, এন মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট এই দিকে এমজি ফোর্স দেবে আর নর্মাল রিয়াকশন তার অপোজিটে দেয়, তাহলে এন ইজ ইকুয়ালস টু এমজি হয়। ওকে, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ফাইনালি মিউ ইন্টু এমজি হলো, তাহলে মিউ ইন্টু এমজি কার সাথে ইকুয়াল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে ইকুয়াল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু আমরা এখানে এফ ই যদি লিখি তাহলে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই ইপসিলন নট এবং তার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹, তাহলে 9 ইন্টু 10⁹ লিখলাম। কিউ এর ভ্যালু হচ্ছে 10⁻7 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে আমাদের বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে 10 ডিভাইডেড বাই 100 মিটার তার হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে এইটার সাথে আমরা মিউ এম জি ইকুয়াল করবো, তাহলে মিউ এম এর ভ্যালু হচ্ছে 5 গ্রাম মানে 5 ইন্টু 10⁻³ জি এর ভ্যালু হচ্ছে 10 ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ 10⁻7 এর স্কোয়ার ডিভাইডেড বাই এটা ক্যান্সেল আউট হয়ে গেল 1/10 তার স্কোয়ার মানে এটা উপরে চলে যাবে 100 হয়ে গেল। ওকে, তাহলে 10 এর সাথে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু এটা ডিভাইড হয়ে যাবে, তাহলে বা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে 2 হলো। আচ্ছা 10⁻³ সাথে এইদিকে -14 করলে 10⁻11 হলো, তাহলে মিউ এর ভ্যালু আলটিমেটলি আসছে 9 ইন্টু 10⁻11 থেকে এটা কাটলে 10⁻², তাই তো? তাহলে 9 ইন্টু 10⁻² ইন্টু 2, তাহলে 18 ডিভাইডেড বাই 100, 18/100, তাহলে 0.18। মিউ হচ্ছে ফ্রিকশনলেস এই ফ্রিকশন বলছি, মিউ হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে এর কোনো ইউনিট হবে না, ইউনিটলেস, তাহলে আলটিমেটলি 0.18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিছুই না, ফ্রিকশনাল ফোর্সের সাথে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল করে আনসারটা পেয়ে। ওকে, তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রিলেটেড কোশ্চেন কিরকম হতে পারে টাইপগুলো তোমরা বুঝতে পারছো, নিট জেইর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপটা খুব ভালো করে দেখবে তোমরা। দেখো এরপরে দেখো ধরো সিলিং থেকে এই একটা স্ট্রিং দিয়ে এই একটা পিট বল, এই একটা পিট বল আছে, এই সিলিং এর দুটো স্ট্রিং এর মাঝখানে ডিস্টেন্স 5 সেন্টিমিটার, স্ট্রিং এর লেন্থ 20 সেন্টিমিটার। এইবার এই দুটো পিট বলকে যদি রাব করা হয় তাহলে এদের মধ্যে চার্জ ট্রান্সফার হবে, তাহলে চার্জ ট্রান্সফার হওয়ার পরে আমাদের পিট বলটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে, তখন এদের মধ্যে ডিস্টেন্স হবে 3 সেন্টিমিটার, আগে ছিল 5 সেন্টিমিটার, এখন ডিস্টেন্স হবে 3 সেন্টিমিটার, স্ট্রিং এর লেন্থ 20 সেন্টিমিটার এটা। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই যে চার্জটা ট্রান্সফার করবে সেই চার্জের ইন্ডিভিজুয়াল চার্জের ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁻⁸ কুলম চার্জের ভ্যালু। কোশ্চেন হচ্ছে যে এদের মাস কত, যে পিট বল দুটো নেওয়া হয়েছে তাদের মাস কত। ওকে, খুব ইম্পর্টেন্ট টাইপ, হয়তো ডেটা চেঞ্জ করে তোমাদের আসতে পারে, কিন্তু ফরম্যাটটা হচ্ছে এটা। দুটো পিট বল, তারা দুটো স্ট্রিং দিয়ে হ্যাঙ্গিং আছে, তাহলে তাদের যে চার্জটা ট্রান্সফার হয়েছে তার ভ্যালু
2 × 10⁻⁸ কুলম, ঠিক আছে? তাহলে তাদের মাসটা বের করতে হবে। তোমরা পজ করে নিজেরা একটু ট্রাই করো। করেছো? এবার আমি সলভ করছি, আমার সাথে মেলাও। দেখো এখানে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এর উপরে টেনশন টি কাজ করবে। এইটা যদি থিটা হয় তাহলে এইটার এই দিকের অ্যাঙ্গেলটাও থিটা হবে, এইটার সাথে এটা যেহেতু প্যারালাল। টি এর এইটা থিটা হলে এই দিকে হচ্ছে টি কস থিটা, আর টি এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে টি সাইন থিটা। এই পিট বলটার জন্য নিচের দিকে এমজি ফোর্স কাজ করবে, মাস আছে, তাহলে গ্র্যাভিটি ফোর্স ডাউনওয়ার্ড। আর এইটার সাথে এইটা অ্যাট্রাকটিভ ফোর্স এইদিকে কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা এফই। তাহলে আমরা দেখো টি সাইন থিটা এইটাকে আমরা এফই বা কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার এটা লিখতে পারবো। দুটোই কিউ লিখেছি কেন? কারণ যখন রাব করা হবে তখন একটা প্লাস একটা মাইনাস, কিন্তু আমাদের ম্যাগনেটিক দুটোরই চার্জের সেম হবে, তাহলে এটা লিখলাম। সিমিলারলি টি কস থিটা, দেখো এইটা টি কস থিটা ইকুয়ালস টু এমজি হবে, তাহলে 1/2 যদি করি তাহলে লেফট সাইডে ট্যান থিটা হবে, আর রাইট সাইডে দেখো কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম জি আর স্কোয়ার হবে। এবার দেখো ট্যান থিটার ভ্যালু যদি করতে চাই তাহলে এইটা হচ্ছে টোটালটা 5 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার গ্যাপ হলে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা যদি থিটা হয় এটা হাইট, এটা বেস, এটা হাইট, তাহলে এই ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে 1 সেন্টিমিটার অ্যান্ড বেস হচ্ছে 20, তাহলে ট্যান থিটাকে 1/20 আমরা লিখতে পারি, তাহলে 1/20 ইজ ইকুয়ালস টু, দেখো কে এর ভ্যালু যদি আমরা পুট করি 1/4πε0 9 × 10⁻⁹, কিউ এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁻8 তার হচ্ছে স্কোয়ার, ডিভাইডেড বাই আমাদের এমটা যেহেতু ডিটারমাইন করতে হবে, এমটা এই সাইডে নিয়ে আসছি, ওকে। জি হচ্ছে 10, আর এর ভ্যালু দেখো আমাদের এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 3/100 তার হচ্ছে স্কোয়ার 3 সেন্টিমিটার, তাহলে মিটারে কনভার্ট করলাম, তাহলে এইখানে এই 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এম হচ্ছে 2টা এই সাইডে গেলে 2 × 9 × 10⁻⁹, আচ্ছা এই 100 এর স্কোয়ারটা উপরে চলে গেলে ইন্টু 10⁻⁴ হলো, ডিভাইডেড বাই এখানে আরেকটা আছে ইন্টু আমাদের 4 × 10⁻⁻16 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দেখো 10⁻9 আর 4 13 এর সাথে এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, -3 হলো, তাহলে এখানে দেখো 8 × 10⁻³ এসআই ইউনিট মানে কেজি মাসের ভ্যালু, ঠিক আছে, 8 × 10⁻³ কেজি। তাহলে এইটা যদি তোমাদের কেজিতে থাকে তাহলে 8 × 10⁻³ কেজি, আর যদি গ্রামে থাকে তাহলে 8 গ্রাম হচ্ছে 8 গ্রাম হচ্ছে আমাদের আনসার, ওকে। তাহলে তোমরা দেখলে যে আমাদের যদি চার্জ পার্টিকেল থাকে তাহলে তারা কিরকম ভাবে তাদের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হবে এবং তার বেসিসে আমাদের নিউমেরিক্যালের টাইপ গুলো কি কি হতে পারে। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারো কোনো জায়গায় ডাউট থাকে আজকের ক্লাসে তাহলে তোমরা সেটাকে কমেন্ট করবে, আর এই রিলেটেড আমাদের আরো কিছু তোমাদের হচ্ছে গিয়ে করানো হবে নেক্সট ক্লাসে, আমরা এর পরের জিনিসগুলো করব, ঠিক আছে? তাহলে আবার তোমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।